আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে মুসলিম 4। আচ্ছা দেখো, আমরা কিন্তু বলা যেতে পারে লাস্ট টপিকে পৌঁছে গেছি, একদম লাস্ট। সেটা হচ্ছে টোটাল আমাদের 9টা হচ্ছে পিডিএফ, হিন্দুদের তরফ থেকে 5টা আর মুসলিমের তরফ থেকে 4টে। তো আমরা কিন্তু অলরেডি 8টা অবধি কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, 9 নাম্বারটা হচ্ছে তোমার শুরু হচ্ছে আজকে। আজকে কি হচ্ছে দেখো, আকবর, তারপর তোমার জাহাঙ্গীর, শাহজাহান আর ঔরঙ্গজেব, অল ডিটেলস এখানে করা হয়েছে। আমরা আস্তে আস্তে করে জিনিসগুলো করি, তো হয়তো একদিনে এটা শেষ নাও হতে পারে, যতটা হবে আমরা ততটাকে কমপ্লিট করে দেব। দেখো, প্রথম জেলায় চলে যাচ্ছে, আমরা এখন মোগলে ঢুকে গেছি। আমরা আগের ক্লাসটাতে দেখবে বাবর এবং হুমায়ুন করে নিয়েছি, আর মাঝে শেরশাহ ঢুকে গেছিল, শেরশাহ করে নিয়েছি। এখন লাস্ট 4জন রয়েছে। তুমি দেখবে যেটা দাস বংশ পড়েছিলে বা স্লেভ ডাইনেস্টি যেটা পড়েছিলাম আমরা, সেখানে এক একজন রাজার সম্পর্কে আমরা অল্প অল্প ডেটা পড়েছিলাম। ওখানে এক একটা ডাইনেস্টি, আর এখানে একজন রাজার সমান। একজন রাজার সম্পর্কে এত ডিটেল ইনফরমেশন রয়েছে, এটা একটা ওখানকার ডাইনেস্টির সমান। টোটাল তোমার ধরো সৈয়দ বংশ থেকেও এত ইনফরমেশন পড়িনি যেটা আমরা আকবর থেকে পড়বো। টোটাল তুগলক ডাইনেস্টি থেকে আমরা এত ইনফরমেশন পড়িনি যেটা হয়তো আকবর থেকে পড়বো, এরকম ব্যাপার। দেখো, যদি আমরা চলে যাই আকবর, প্রথমত আমরা চলে যাচ্ছি আকবরের তোমার অর্থটা কি। আকবর কথাটার অর্থ হচ্ছে গ্রেট, গ্রেট। এবং এই আকবরের তোমার অ্যাকচুয়াল নাম কি ছিল সেটাও পরীক্ষায় কোশ্চেন দেয়। দেখো, জালালউদ্দিন মোহাম্মদ। আকবরের অ্যাকচুয়াল নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ। জালাল জালালউদ্দিন মোহাম্মদ, জালালউদ্দিন মোহাম্মদ। তো জালালউদ্দিন মোহাম্মদ কি হচ্ছে আকবরের অ্যাকচুয়াল নাম। নেক্সট চলে যাচ্ছি টাইটেল। দেখো, টাইটেল কি কি রয়েছে, জগৎগুরু, দিল্লীশ্বর, ন্যাশনাল এম্পায়ার আর ইমাম ই আদিল। পরীক্ষায় কোশ্চেন দেয়, এতগুলো টাইটেল কিন্তু তোমার আকবরের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। আচ্ছা, আকবরের কন্টেম্পোরারি যে ফেমাস পার্সোনালিটি ছিল তারা কারা? দেখো, রাফাল ফিঞ্চ, টোডারমল বা টোডরমল, বীরবল, তানসেন, মানসিংহ, আবুল ফজল, মুল্লাদো পেয়াজা, হামিম হুমাম, দেখো আব্দুল রহিম খানি খানান আর ফৈজি, যাকে আমরা বলি আকবরের কোর্ট পোয়েট। এই প্রত্যেকেরই না কোনো বৈশিষ্ট্য রয়েছে, বুক নেই বাট বৈশিষ্ট্য রয়েছে, সেটা আমি তোমার এখানে লেখার চেষ্টা করছি। বুক নেই বলে আমি এখানে ফাঁকা রেখেছি, বাট এদের বৈশিষ্ট্যগুলো তো লিখতেই পারি আমরা। তো রাফাল ফিঞ্চ কে ছিলেন, লিখে রাখো, ফার্স্ট ইংলিশম্যান, ফার্স্ট ইংলিশ মেন বা ইংলিশ ম্যান। প্রথম ইংলিশ ম্যান যে আকবরের সময় ভারতে এসেছিলেন তিনি হচ্ছেন রাফাল ফিঞ্চ। ঠিক আছে, টোডারমল তো আমরা সবাই জানি, তিনি পপুলারাইজ ছিলেন কিসের জন্য, জাপ্তি সিস্টেমের জন্য। জাপ্তি প্রথা বা জাপ্তি সিস্টেম, জাপ্তি সিস্টেম পপুলার ছিলেন। আচ্ছা, বীরবল, বীরবল পপুলার ছিলেন কিসের জন্য? বীরবল আমরা সবাই জানি মেইনলি বীরবল এবং আকবরের একটা গল্পও খুব আছে, যদি সম্ভব হয় ক্লাসের শেষে গল্পটা তোমাদের বলে দেবো খান। ঠিক আছে, যে বীরবল এবং আকবরের একটা গল্পই আছে, জো হোতা হ্যায় আচ্ছা কে লিয়ে হোতা হ্যায়, একটা গল্প। খুব ভাল লাগে গল্পটা, এটা মনে পড়ে খুব গল্পটা বীরবলের কথা শুনলেই। দেখো তো, বীরবলের অ্যাকচুয়াল নাম কি ছিল, এটা পরীক্ষায় কোশ্চেন দেয়, লেখো মহেশ দাস, মহেশ দাস। ঠিক। দেখো, তানসেন, এনারও অ্যাকচুয়াল নামটা পরীক্ষায় কোশ্চেন দেয়। তানসেনের অ্যাকচুয়াল নাম হচ্ছে রামতনু পান্ডে, RAMTANU, রামতনু পান্ডে, অ্যাকচুয়াল নাম রামতনু পান্ডে। দেখো, যদি তুমি দেখো মানসিংহ, মানসিংহ কে ছিলেন? মানসিংহ ছিলেন জেনারেল, জেনারেল অফ আকবর। আবুল ফজল কে ছিলেন? তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে, আবুল ফজল হচ্ছে ফেমাস হিস্টোরিয়ান আকবরের টাইম ফ্রেমে। তো লিখে রাখো, ফেমাস হিস্টোরিয়ান, ফেমাস হিস্টোরিয়ান।
ফেমাস হিস্টোরিয়ান আবুল ফজলের হচ্ছে না আকবরের টাইম ফ্রেমে। মুল্লা দো পেয়াজা ছিলেন আকবরের সময়ে কমেডিয়ান একজন, COMEDIAN, একজন কমেডিয়ান। আমরা হামিম হুমামের সম্পর্কে কি জানবো? তিনি ছিলেন হেড অফ মাদ্রাসা, হেড অফ মাদ্রাসা, মাদ্রাসার হেড ছিল কে? এই হামিম হুমাম। নেক্সট আব্দুল রহিম খানি খানান, তিনি ছিলেন সন অফ বৈরাম খাঁ, বৈরাম খান। আচ্ছা, বৈরাম খানের ছেলে, বৈরাম খান কে ছিলেন? বৈরাম খান ছিলেন আকবরের অভিভাবক। দেখো, আকবর ওয়াজ আন্ডার বৈরাম খান যখন তার বয়স তোমার 15 বছর ছিল, ঠিক আছে? 14-15 বছর যখন, সেই সময় তিনি কিন্তু রাজা হওয়ার জন্য মিনিমাম যে বয়সটা দরকার সেটা কিন্তু তার ছিল না, সেই জন্য তিনি বৈরাম খাঁর অভিভাবকত্বে কিন্তু সিংহাসনে বসেছিলেন। আর সেই বৈরাম খানের যে সন্তান তিনি হচ্ছেন আব্দুল রহিম খানি খানান। ফলে যার কাছ থেকে রাজ্য শাসন শিখেছে তার ছেলেকে গুরুত্ব না দিলে হয়? আচ্ছা, ফয়জি, ফয়জি এটাও পরীক্ষায় খুব কোশ্চেন দেয়। ইনি কিন্তু কোর্ট পোয়েট ছিলেন আকবরের, এবং ইনি ছিলেন, লেখো, ট্রান্সলেটার, ট্রান্সলেটার, ট্রান্সলেটার অফ লীলাবতী, লীলাবতী, লীলাবতী ট্রান্সলেটার কে ছিলেন? ফয়জি, ঠিক আছে? আচ্ছা, অ্যাকচুয়াল লীলাবতী রাইটার কে ছিলেন? ভাস্করাচার্য। তো এটাকে পার্সিয়ান ট্রান্সলেটার লিখতে পারো, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। তাহলে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে লীলাবতীকে ট্রান্সলেট করেছিলেন কে? ফয়জি। আর এই লীলাবতীর অ্যাকচুয়াল রাইটার হচ্ছেন ভাস্করাচার্য, BHASKARACHARYA। ভাস্করাচার্য হচ্ছে অ্যাকচুয়াল রাইটার, অ্যাকচুয়াল রাইটার, অ্যাকচুয়াল রাইটার অফ লীলাবতী। তাহলে লীলাবতীর অ্যাকচুয়াল রাইটার কে ছিলেন? ভাস্করাচার্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এদের সম্পর্কে বুক পাই না পাই, অ্যাটলিস্ট তাদের সম্পর্কে ডেটা তো পেয়েছি। তাহলে এটা গেল। আচ্ছা, কনস্ট্রাকশন যদি দেখা যায়, তাহলে দেখো এর কনস্ট্রাকশন হচ্ছে, আমরা সবাই জানি ফতেপুর সিক্রি, এই শহরটা কে তৈরি করেছিলেন? আকবর তৈরি করেছিলেন 1571-এ। নেক্সট ইবাদত খানা কে তৈরি করেন? 1575-এ। এটাও পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেয়, দুটোই ডেট, যে তোমার কে কনস্ট্রাক্ট করেন? আকবর। আগ্রা ফোর্ট কে কনস্ট্রাক্ট করেন? আকবর। এছাড়াও আরো আমরা এর মধ্যে পাবো বুলন দরজা ফরজা অনেক কিছু, তো আমরা এখানে একটু লিখে রাখি সেইগুলোর ডিটেলিং, তাহলে আমাদের চোখের সামনে জিনিসগুলো থাকবে। তো লিখে রাখো বুলন দরওয়াজা, BULAND, বুলন দরওয়াজা, DARWAZA, বুলন দরওয়াজা। বুলন দরওয়াজা তিনি তৈরি করেছিলেন কেন? তার গুজরাট জয়কে তোমার বলা যায় যে পপুলারাইজ করার জন্য, বা গুজরাট জয়কে একটা স্মারক হিসাবে রাখার জন্য বুলন দরওয়াজা তৈরি করেন। কত সালে? এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়, 1572-এ, 1572 বুলন দরওয়াজা তৈরি করেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি সিটি অফ এলাহাবাদ, সিটি অফ এলাহাবাদ, এলাহাবাদ সিটি তৈরি করেন আকবর। হারুন মিনার, HARUN, হারুন মিনার, হারুন মিনার হচ্ছে একটা স্মৃতিসৌধ। যেমন তুমি যদি বলো শহীদ মিনার, শহীদ মিনার হচ্ছে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে যে আমরা শহীদ মিনার তৈরি করি,
সেইটা, তেমনি হারুন মিনার হচ্ছে হারুনের স্মৃতির উদ্দেশ্যে যে মিনার তৈরি হয়েছিল সেটাই হারুন মিনার। তো হারুন কে ছিল? হারুন হচ্ছে আকবরের সব থেকে প্রিয় হাতি। ঠিক আছে, তো লিখে রাখো মেমোরি অফ হারুন, মেমোরি অফ হারুন। তাহলে হারুনের স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয়েছিল হারুন মিনার। ক্লিয়ার? তাহলে চলো এবার চলে আসি পার্সোনাল ডিটেলসে। আচ্ছা, পার্সোনাল ডিটেলস কি দেখো, 1556-এ যখন আকবর সিংহাসনে বসেন তখন তার বয়স কত ছিল? 14 বছর। কোথায়? কালানৌরে তিনি কিন্তু সিংহাসনে বসেন যখন তার বয়স 14, এবং এই সময় তিনি দেখো লিখছে অ্যাসেন্ড দ্য থর্ন। দেখো নেক্সট, এই 4 বছর 1556 থেকে শুরু করে 1560 অবধি আকবর কার আন্ডারে ছিল? বৈরাম খাঁর আন্ডারে ছিল। কারণ 14 + 4 18, 18 বছর হলে তবেই কিনা তুমি রাজা হওয়ার যোগ্যতা রাখো, তাই না? তাহলে 18 বছর বয়স একটা বিরাট গণ্ডি। তো এই 18 বছর বয়সে তোমার বয়স অবধি তুমি কিন্তু বৈরাম খাঁর আন্ডারে ছিলে। সেই জন্য বৈরাম খাঁকে বলা হয় টিউটর, অথবা বৈরাম খাঁকে আমরা বলি আর্টিলিক অফ আকবর, মানে আকবরের পরামর্শদাতা। আচ্ছা, 1560 থেকে 61, 1560 থেকে 61 এই যে টাইম ফ্রেম, এখানে দেখা যাচ্ছে কি বলতো, আকবর কিন্তু তারপরেও একজন রানীর বা একজন মহিলার আন্ডারে ছিল, যিনি আকবরের হচ্ছে ফোস্টার মাদার, সৎ মা। কে? মহামাঙ্গা, MAHAMANGA, মহামাঙ্গা হচ্ছেন তার ফস্টার মাদার, তার আন্ডারে ছিলেন। তাই এই সময় যেহেতু কাইন্ড অফ একজন মহিলা মহিলা সিংহাসন চালাচ্ছিল, তো মহিলাদের যে ইনার সেটাকে আমরা কি বলে থাকি? পেটিকোট। তো সেই জন্য এই গভর্নমেন্টটাকে আমরা বলে থাকি পেটিকোট গভর্নমেন্ট, মানে মহিলার আন্ডারে ছিল, তাই হচ্ছে পেটিকোট গভর্নমেন্ট। তো এটাও পরীক্ষায় কোশ্চেন দেয় যে পেটিকোট গভর্নমেন্ট কোন সময় টাইম ফ্রেমটাকে বলা হয়। দেখো 1564-তে তিনি জিজিয়াকে অ্যাবলিশ করেছিলেন। জিজিয়া নিয়ে আমরা অলরেডি পড়েছি, জিজিয়া কে ইন্ট্রোডিউস করেছিল, কে অ্যাবলিশ করেছিল, কে রিইন্ট্রোডিউস করেছিল, কে অ্যাবলিশ করেছিল, এগুলো সবই আমরা আস্তে আস্তে করে মানে সমস্ত নোটসেই দেখতে পাবো, তাই না? তো তুমি যদি দেখো, তো এই জিজিয়া করটা দেখবে একটা সময় আমরা আগের ক্লাসেই হয়তো পড়েছিলাম যে সমস্ত করকে তুলে দিয়ে আমরা 4টে কর নিয়ে এসেছিলাম। কি কি? খরাজ, খামস, জাকাত এবং জিজিয়া। কে এনেছিল? ফিরোজ শাহ তুগলক, তাই না? তাহলে এই এই যে ফিরোজ শাহ তুগলক জিজিয়াটাকে ইন্ট্রোডিউস করেছিল তুগলক বংশের, সেটাকে অ্যাবলিশ করলো কে? আকবর। আকবর। তো এরকম ভাবে আমরা এই জিজিয়া করটা খুবই গুরুত্বপূর্ণ একটা কর ছিল, সেই জন্য এটাকে আমাদের পড়তে হয়। এটাকে আবার রিইন্ট্রোডিউস করে কে জানো? ঔরঙ্গজেব। দেখবে ঔরঙ্গজেবের পয়েন্টে আবার লেখা থাকবে, দেখো হি রিইন্ট্রোডিউসড জিজিয়া। জিজিয়া করটাকে আবার কি করা হলো? রিইন্ট্রোডিউস করলো ঔরঙ্গজেব। এটাকে আবার রিঅ্যাবলিশ করেছিল কে জানো? জাহানদার সাহা। এটাকে রিঅ্যাবলিশ করে জাহানদার সাহা। জাহানদার শাহ হচ্ছে ল্যাটার মুঘলদের টাইম ফ্রেম, যার টাইম ফ্রেম যতদূর মনে পড়ছে 712 থেকে শুরু করে 713, মাত্র 1 বছর উনি সিংহাসনে বসেছিলেন। জাহানদার শাহর আগে ছিল বাহাদুর শাহ ওয়ান, বাহাদুর শাহ অন, যার টাইটেল ছিল শাহ আলম ওয়ান। ঠিক আছে, তো এই টাইম ফ্রেমে মানে ইনি হচ্ছেন জাহানদার শাহ, যিনি আবার জিজিয়াকে রিঅ্যাবলিশ করেন। তাহলে প্রথমে ইন্ট্রোডিউস কে করলেন? ফিরোজ শাহ তুগলক। অ্যাবলিশ করলেন আকবর, রিইন্ট্রোডিউস করলেন ঔরঙ্গজেব, এন্ড রিঅ্যাবলিশ করলেন জাহানদার শাহ। পরীক্ষায় বহুবার কোশ্চেন দেয় এই জিজিয়া নিয়ে, 4 বার এটাকে নিয়ে কাটাছেড়া করা হয়েছিল। দেখো 1575-এ আকবর কি তৈরি করলো? ইবাদত খানা, ধর্ম আলোচনার কক্ষ। উনি বললেন যে ধর্ম আলোচনার জন্য এই যে মসজিদ মন্দির যেরকম, এটা তো জেনারেলি কোন একটা রাজ্যের বাইরে গিয়ে হবে না, তো
তো উনি ওনার রাজ্যের মধ্যে একটা কক্ষ তৈরি করলেন যেখানে বসে তুমি ধর্ম আলোচনা, ধর্মের সাপেক্ষে বিভিন্ন চেঞ্জেস এগুলো করতে পারো। সেটাই হচ্ছে তোমার ইবাদতখানা, যেখানে ভগবান বা আল্লাহকে প্রার্থনা করা হচ্ছে, সেটাই ইবাদতখানা। দেখো 1579, প্রত্যেকটা সাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি একটা সিস্টেম চালু করলেন যার নাম মহাজার। হি ডিক্লেয়ার দ্য মহাজার। মহাজার মানে হচ্ছে, এই মহাজার হচ্ছে একটা সিস্টেম, একটা প্রথা, যার মাধ্যমে উনি হয়ে গেলেন দুটোর হেড। একটা হচ্ছে হেড অফ স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ হেড অফ রিলিজিয়ান। মানে কাইন্ড অফ রাজা মানেই স্টেটের রাজা, স্টেটের নেতা, আর হেড অফ রিলিজিয়ান মানে ধর্মেরও টপে আমি, মানে আমাকে ভগবান বা আল্লাহ তার পথ প্রদর্শক হিসাবে পাঠিয়েছে। তো আকবর মহাজারের মাধ্যমে নিজেকে তাকে হেড অফ স্টেট এবং হেড অফ রিলিজিয়ান বলে ঘোষণা করলেন। এটা হচ্ছে মহাজার 1579-এ, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। এরপরে হচ্ছে তোমার 1852-তে কি করা হলো, দিন ই ইলাহি। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা নিয়ে আসলো দিন ই ইলাহি, কনসেপ্ট বলছি, দিন ই ইলাহি তৈরি করলো। তার কনসেপ্টটাকে পপুলারাইজ করার জন্য সুল ই কুল, সুল ই কুল। তো পরীক্ষায় কোশ্চেন দেবে আকবর দিন ই ইলাহি তৈরি করে কবে, 1582-তে। কিসের জন্য? টু প্রোপাগেট হিজ কনসেপ্ট সুল ই কুল। সুল ই কুল মানে হচ্ছে, দেখুন আমরা মুসলিম ধর্ম গ্রহণ করছি, মুসলিম ধর্ম পালন করছি, বাট রিলিজিয়াস টলারেন্স একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। হতে পারে এখানে অনেক হিন্দু, বৌদ্ধ, জৈন, অন্যান্য ধর্মের অনেক মানুষ রয়েছে, বাট তারা যেন আমাদের এখানে সঠিক এবং সুষ্ঠুভাবে থাকতে পারে। রিলিজিয়াস টলারেন্স, যদি কোনো হিন্দু মহা আনন্দের সঙ্গে তাদের পুজো অর্চনা করে থাকে, তো আমাদের সেটাকে টলারেট করতে হবে। এই কনসেপ্টটাই হচ্ছে সুলি কুল কনসেপ্ট, যেটা চালু করেছিলেন আকবর দিন ই ইলাহির মাধ্যমে। এবং বীরবল ইজ দ্য ফার্স্ট অ্যান্ড অনলি হিন্দু টু অ্যাকসেপ্ট ইট। দেখো সেই জন্য বীরবলের নাম কি ছিল? মহেশ দাস। হিন্দু তো, সে কিনা প্রথম আকবরের এই সুলিকুল কনসেপ্টটাকে গ্রহণ করেছিলেন। তাই দেখো এই পয়েন্টটাও বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে কে প্রথম আকবরের সুলি কনসেপ্ট বা দিনি ইলাহিতে এন্ট্রি নিয়েছিলেন অ্যাজ এ হিন্দু। কি হবে অ্যান্সার? বীরবল। 1605-এ আকবর আগ্রাতে মারা যান। ঠিক আছে, তাহলে আকবরের বার্থ প্লেস কি ছিল সেটা একবার লিখে রাখো তো এখানে, তাহলে সুবিধা হবে মৃত্যুর পাশে। বার্থ প্লেস হচ্ছে অমরকোট, AMARKOT, অমরকোট ইন পাকিস্তান। অমরকোট ইন পাকিস্তান। আর এর ক্যাপিটাল কি ছিল? ক্যাপিটাল ফতেপুর সিক্রি। এই যে FATEHPUR, ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি অ্যান্ড আগ্রা, দুটো হচ্ছে তার ক্যাপিটাল, একটা ফতেপুর সিক্রি, একটা আগ্রা। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন বলছে তার সম্পর্কে, যে হি ইন্ট্রোডিউস মনসবদারি সিস্টেম কত সালে? 1577-এ। তার মানে 1577-এ তিনি কি চালু করলেন? মনসবদারি সিস্টেম চালু করলেন। আচ্ছা, মনসব কথার অর্থ কি? মনসব কথার অর্থ হচ্ছে র্যাঙ্ক। মানে তিনি কি করলেন, তিনি তার যে রাজবংশে অনেক ধরনের তো অফিসিয়ালস রয়েছে, তো তিনি কি করলেন, তিনি তাদের র্যাঙ্কিং চালু করলেন। যে যেমন আমরা বলতে পারি আমাদের সব থেকে হাইয়েস্ট অফিসিয়াল কনস্টিটিউশনাল হেড কে? প্রেসিডেন্ট। তাহলে প্রেসিডেন্ট যেমন একদম ফার্স্ট র্যাঙ্ক, সেকেন্ড র্যাঙ্কে কে রয়েছেন? ভাইস প্রেসিডেন্ট। এরকম ভাবে আমরা যদি র্যাঙ্কিং করতে থাকি তাহলে আমরা প্রচুর র্যাঙ্কিং পাবো।
তো সেখানেই এরকম ভাবে উনিও কি করলেন, সেম মনসবদারি সিস্টেমের মাধ্যমে র্যাঙ্কিং করে দিল। যে যে সিস্টেমটা কোথায় চালু ছিল, মঙ্গোলিয়াতে, সেই মঙ্গোলিয়া থেকে আমরা এই কনসেপ্টটাকে ধার করে নিয়ে আসলাম। সেখানে দেখা যাচ্ছে যে লোয়ার র্যাঙ্কে কারা রয়েছে, যারা 10, লোয়ার র্যাঙ্ক মানে 10 আর হায়ার র্যাঙ্ক মানে কত, 5000। পরবর্তীকালে হায়ার র্যাঙ্ক মানে 5000 থেকে 7000 করা হয়, মানে এটা হচ্ছে জমির পরিমাণ, যার কাছে যত বেশি জমি রয়েছে সে তত হায়ার র্যাঙ্কে রয়েছে, ঠিক আছে। তো যারা লোয়ার র্যাঙ্কে ছিল তাদের হচ্ছে 10 ইউনিট, আর যারা হায়ার র্যাঙ্কে ছিল তাদের 5000 ইউনিট, বা পরবর্তীকালে সেটাকে বাড়িয়ে 7000 ইউনিট করা হয়। দেখো তার সময় দুজন হাইয়েস্ট র্যাঙ্কার কে ছিলেন, এক হচ্ছে মান সিংহ, যার নাম ছিল রামতনু পান্ডে, আর একজন হচ্ছে মির্জা আজিজ কোকা। এই দুজন হচ্ছে হাইয়েস্ট মনসব ছিলেন, যাদের কাছে সব থেকে বেশি পরিমাণ ল্যান্ড ছিল, এবং তারা টপ র্যাঙ্কের অধিকারী ছিল, দুজন মাত্র। সেই দুজনের, না আরো অনেকেই ছিল, দুজনের নাম পরীক্ষায় খুব কোশ্চেন দেয় যে হাইয়েস্ট মনসব কে, এই দুজন। নেক্সট হচ্ছে রেভিনিউ মিনিস্টার। তার রেভিনিউ মিনিস্টার কে ছিলেন, আমরা সবাই জানি টোডরমল। টোডরমল রেভিনিউ মিনিস্টার আকবরের, এবং তিনি তার থেকে প্রচুর রেভিনিউ রিলেটেড সিস্টেম ডেভেলপ করেছিলেন, যাকে বলা হচ্ছে জাপ্তি সিস্টেম, বা যার আর একটা নাম কি, দহশলা সিস্টেম। তাহলে এই দহশলা সিস্টেম বা জাপ্তি সিস্টেম কে ইন্ট্রোডিউস করেছিল, টোডরমল। আচ্ছা, এই সময় যে ল্যান্ডগুলো ছিল সেই ল্যান্ডকে আমরা 4টে ভাগে ভাগ করতে পেরেছিলাম। একটা হচ্ছে পোলাজ, এটা হচ্ছে পারতি হবে, পারুতি হয়ে গেছে, ইউটা হবে না এর মধ্যে, ঠিক আছে। এর অ্যাকচুয়াল বানান হবে PARATI, পারাতি। তাহলে এটা কি, পোলাজ, পারতি বা পারাতি, চাচার আর বাঞ্জার। পোলাজ, পারতি, চাচার, বাঞ্জার 4 প্রকারের ল্যান্ডে আমরা ভেঙে দিতাম, এবং এই ল্যান্ডের বেসিসে এই জাপ্তি সিস্টেমে কি করা হতো, ট্যাক্স ধার্য করা হতো, তাই তো। আচ্ছা, পোলাজ মানে যে ল্যান্ডে সারা বছর কাল্টিভেশন হতো, তাহলে তার ট্যাক্স বেশি হবে। পারতি যেটা আনকাল্টিভেটেড, যেটাকে কাল্টিভেট করাই যেত না, যার ট্যাক্স 0। চাচার মানে যেটা 2 থেকে 3 বছর অন্তর অন্তর চার্জ করা হতো, তাই এটাকে বলা হয় চাচার, যার ট্যাক্স তুলনামূলকভাবে আর একটু কম। আর যেটা 2 থেকে 3 বছরের বেশি সময় পর পর চাষ করা হতো তাকে আমরা বানজিয়ার বলেছি। তার মানে কন্টিনিউয়াস চাষ হতো যে ল্যান্ড, 2 বছর পর পর যে চাষ হতো, 5 বছর পর পর যে চাষ হতো, বা চাষই হতো না, এরকম ভাবে আমরা জিনিসটাকে ভাগ করেছিলাম। 4টে ভাগে ল্যান্ডকে ভাঙা হয়েছে, পোলাজ, পারতি, চাচার এবং বাঞ্জার। এবং আকবর হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি সতী সিস্টেমটাকে অ্যাবলিশ করার চেষ্টা করেছিলেন। এটা পরীক্ষায় কোশ্চেন দেয় যে কে প্রথম সতী প্রথার এগেইনস্টে কথা বলেছিলেন, সেটা হচ্ছে আকবর। হি ট্রাইড টু অ্যাবলিশ দ্য সতী সিস্টেম। বোঝা গেল? আচ্ছা, আর দু তিনটে পয়েন্ট লিখে রাখো তো, লেখো 6 নাম্বার দিয়ে। he introduced state sponsored he introduced a state sponsored pilgrimage to মক্কা। দেখবে, আমি জানি না এটা কতটা আমি ঠিক বলছি, যে মুসলিমদের অনেকেরই একটা ইচ্ছা থাকে, আমাদের যেমন বৃন্দাবনে যাব আমরা, এরকম আমাদের হিন্দুদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে থাকে না যে তীর্থস্থানগুলো ঘোরা। তো মুসলিমদের ক্ষেত্রে যতটা আমি জানি যে মক্কাটা খুব মানে পবিত্রতম স্থান বলে ধরা হয়, এবং প্রত্যেকটা মুসলিমদের ক্ষেত্রে একটা স্বপ্নই থাকে যে মক্কায় যাওয়ার। তো আকবর যেটা করেছিল, যদি কেউ মক্কায় যেতে চায় তো তাকে পুরো স্পন্সরশিপ স্টেটের তরফ থেকে দেওয়া হবে, তার ফ্রি অফ কস্ট সে মক্কায় যেতে পারে, মক্কা মদিনা বলে না, তো এটা সেইটাই বলা হয়েছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট লেখো, হি ইন্ট্রোডিউস ঝাড়কা দর্শন।
হি ইন্ট্রোডিউস ঝাড়কা দর্শন। ঝাড়কা দর্শন, হি ইন্ট্রোডিউস ঝাড়কা দর্শন at দেওয়ান-ই-আম। তাহলে দেওয়ান-ই-আমে উনি কিন্তু ঝাড়কা দর্শন প্রথা চালু করেন। আচ্ছা, ঝাড়কা দর্শন মানে কি? ঝাড়কা দর্শন মানে হচ্ছে রাজা নিজেকে দেখাবে, একটা সপ্তাহ হতে পারে, একটা মাস হতে পারে, পার্টিকুলার ওই সপ্তাহের ওই দিন ফ্রাইডে, ফ্রাইডে বিকেল 6টার সময়, ধরো আমি সাপোজ বলছি, ফ্রাইডে বিকেল 6টার সময় হয়তো রাজা নিজেকে শো করবে, এটাকে আমরা বলছি কি? ঝাড়কা দর্শন। কি রাজা দর্শন দেবে, তাই এর নাম ঝাড়কা দর্শন। সেটা দেওয়ান-ই-আমের একটা জানলার কাছে বা তোমার বারান্দায় এসে রাজা নিজেকে দর্শন দেবে একটা পার্টিকুলার টাইমে, সেটা দেখার জন্য সবাই, যেমন অমিতাভ বচ্চন আসলে সবাই ঝাঁপিয়ে পড়ে, শাহরুখ আসলে ঝাঁপিয়ে পড়ে, তেমনি রাজাকে দেখা যাবে সেটার জন্য সবাই বাইরে ওয়েট করে। ঠিক আছে, নেক্সট লেখো 8 নাম্বার, হি introduced a translating বা translation department, DPT. He introduced a translation department যারা হিন্দুদের যে স্ক্রিপ্ট গুলো সেগুলোকে ট্রান্সলেট করতো। কি কি সেগুলো? আয়ুর্বেদ, রামায়ণ, মহাভারত, মানে এই সমস্ত এপিক স্টোরিগুলো তারা কিন্তু ট্রান্সলেট করতো। এটা তোমার খুব ভাইটাল পয়েন্ট। আর একটা পয়েন্ট লিখছিলাম আমরা, বুলন্দ দরওয়াজা, তো এটা একটু লিখে রাখো না, এই পয়েন্টটাও পরীক্ষায় কোশ্চেন দেয়, যে বুলন্দ দরওয়াজা was constructed after conquer of গুজরাট। মানে গুজরাট জয়ের পর কিন্তু তিনি বুলন্দ দরওয়াজা তৈরি করেন। দেখো তার যে যুদ্ধ হয়েছিল তার সময়, সেগুলোকে দেখো একটা লিস্ট করা হয়েছে, যে 1556-এ পানিপথের দ্বিতীয় যুদ্ধ, হিমু এবং বৈরাম খান। 1561-এ মালওয়ার যুদ্ধ বজবাহাদুরের সঙ্গে। 1564 তার যুদ্ধ হয়েছিল গন্ডোয়ানা রানী দুর্গাবতীর সঙ্গে। 1568 থেকে 1576, যদিও এটাকে বলা হয় 1576-এর চিতোর যুদ্ধ হয়েছিল রানা প্রতাপ মান সিং এর সঙ্গে। এইটাকে আমরা বলে থাকি কি? ব্যাটেল অফ হলদিঘাট। 1572-এ গুজরাটের যুদ্ধ হয়েছিল মুজাফফর শাহ III এর সঙ্গে। 1575 থেকে 1576-এ বাংলা বিহার দাউদ খান কার্নির সঙ্গে। 1586-এ কাশ্মীরের যুদ্ধ হয়েছিল ইউসুফ খান ও ইয়াকুব খানের সঙ্গে। 1597 থেকে 1600 যে তোমার আহমেদাবাদের যুদ্ধ হয়েছিল চাঁদ বিবির সঙ্গে। আর এটাই ছিল তার লাস্ট যুদ্ধ, 1601। বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, অসিরগড় যুদ্ধ বা দুর্গ, এই দুর্গটা জয় করতে গিয়ে তিনি বহু মানুষের মৃত্যু দেখেছিলেন, তারপরে তিনি তার যুদ্ধই পরিত্যাগ করেছিলেন। দিস ইজ দ্য লাস্ট ওয়ার। ঠিক আছে, তো লিখে রাখো, যেটা চিতোরের যুদ্ধ তাকে বলা হয় হলদিঘাট, ব্যাটেল অফ হলদিঘাট, HALDIGHAT, ব্যাটেল অফ হলদিঘাটের যুদ্ধ বললে চিতোরের যুদ্ধকে আমরা বলবো। আর বাংলা বিহারের যে যুদ্ধ, এটা হচ্ছে ব্যাটেল অফ রাজমহল, RAJMAHAL। তাহলে ব্যাটেল অফ রাজমহল যেটা, সেটাকে আমরা কি বলছি? বাংলা বিহারের যে যুদ্ধ। তাহলে দেখো এটা হচ্ছে পুরোই তোমার আকবর সম্পর্কে ডিটেলস। দেখো যেটা পড়তে আমাদের প্রায় 30 মিনিট সময় লেগে গেছে, ফলে এটা অনেকটা সময় লাগে টপিকটা পড়তে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আশা করছি এই তিনটে শেষ করে দিতে পারবো, জাহাঙ্গীর, শাহজাহান বা ঔরঙ্গজেব।